pregnant state, both anatomically and physiologically. দেখে বললা? না ম্যাম। মুখস্থ? আচ্ছা যাই হোক, প্রিপ্রেম সম্বন্ধে স্পেশালি কিছুই না। প্রিপ্রেমটা হচ্ছে the period following delivery when all the body tissue, especially pelvic organs, reverse back approximately to the pre-pregnant state. যেটা তুমি বললা সেটা একদম 100% ভালো ডেফিনেশন, সুন্দর হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি প্রি-প্রেগন্যান্ট স্টেট কেন বলা হয়ে থাকে? কারণ হচ্ছে কখনোই যেটা মানে চেঞ্জ হয় সেটা কিন্তু 100% আসতে পারে না। আর আরেকটা জিনিস হলো এক্সেপ্ট ব্রেস্ট চেঞ্জ, ব্রেস্ট কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। ব্রেস্ট কিন্তু কখনোই প্রেগনেন্সির পরে আগের অবস্থাতে আসতে পারে না, তখন তো ল্যাকটেটিং মাদার হয়ে যায় এবং চেঞ্জটা তখন হয়ে যায়। প্রিপ্রিয়াম থেকে আসলে তেমন কিছুই বলার নাই, প্রিপ্রিয়াম তোমার কেস থাকতে হবে। যদি তোমার সিজারে কেস থাকে তাহলে ফার্স্ট ডে অফ পোস্ট, মানে ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে। আর যদি নর্মাল ডেলিভারি থাকে বা ভেজাইনাল ডেলিভারি থাকে আমরা বলি যে ফার্স্ট ডে অফ প্রিপেরিয়াম। বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি জি ম্যাডাম। ম্যাম, শোনা যায়। আচ্ছা, পরীক্ষা নেওয়ার সময় যেটা হলো যে যদি সিএস এর পেশেন্ট থাকে আমরা বলি ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে অথবা সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে। যেদিন অপারেশন হবে সেটা বাদ দিয়ে, দ্যাট মিনস হচ্ছে যদি কালকে অপারেশন হয়ে থাকে তাহলে আজকে আমি বলবো ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে, বাট আজকে সকালেই যদি অপারেশন হয়ে থাকে তাহলে আমি বলবো জিরো পোস্ট অপারেটিভ ডে। ঠিক আছে? আর যদি প্রিপেরিয়ামের পেশেন্ট যেটা হচ্ছে ভেজানাল ডেলিভারি হয়েছে অথবা নর্মাল ভেজানাল ডেলিভারি হয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বলতে হবে যে এটা ফার্স্ট ডে অফ নর্মাল প্রিপেরিয়াম অথবা ফার্স্ট ডে অফ অ্যাবনর্মাল প্রিপেরিয়াম, এই কথাগুলো মেনশন করতে হবে। আচ্ছা, কখন নর্মাল বলবো প্রিপেরিয়ামটাকে, কখন অ্যাবনর্মাল বলবো? যদি ডেলিভারির পর মায়ের কোনো কমপ্লিকেশন থাকে তখন তাকে অ্যাবনর্মাল প্রিপেরিয়াম বলবো। ডেলিভারি হয়েছে, মা ঠিক আছে, বাচ্চাটা ফিটাল ডিস্ট্রেস, এটাকে আমি অ্যাবনর্মাল প্রিপেরিয়াম বলবো না, এটাকে নর্মাল প্রিপেরিয়াম বলবো। দ্যাট মিনস হচ্ছে ডেলিভারি প্রিপেরিয়াম সম্পূর্ণরূপে মা রিলেটেড, মানে মাদার রিলেটেড হচ্ছে প্রিপেরিয়াম। মায়ের যদি জ্বর থাকে অ্যাবনর্মাল প্রিপেরিয়াম, মায়ের যদি ব্লিডিং থাকে বেশি তাহলে সেটাও অ্যাবনর্মাল প্রিপেরিয়াম, মায়ের যদি প্রেশার বেশি থাকে সেটাও অ্যাবনর্মাল প্রিপেরিয়াম, সবকিছুই হচ্ছে মা রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাচ্চার সাথে প্রিপেয়ারে কোনো সম্পর্ক নাই। ফিটাল ডিস্ট্রেস, ওকে ফাইন, ফিটাল ডিস্ট্রেস, বাচ্চা ফিটাল ডিস্ট্রেস হয়েছে, বাচ্চা আইসিইউতে ভর্তি, সেটার সাথে মায়ের প্রিপেয়ারে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, প্রিপেয়ারটা হচ্ছে ওই যে আমরা বললাম যে কি কি কারণে হচ্ছে নর্মাল হয়ে যাবে, মানে প্রি প্রেগনেন্ট স্টেটে আসবে। দ্যাট মিনস হচ্ছে মাসেল ফাইবার যেগুলো বড় হয় আর সেগুলো কি যে নাম্বারটা বাড়ে সেগুলো কি নাম্বারটা কমে যায়? কমে যায় না, কিন্তু মাসেল ফাইবারের লেন্থটা এটা কমে যায়। প্রোটিওলাইটিক এনজাইমের জন্য এটা হতে পারে। আচ্ছা, আর সবচেয়ে প্রথম কোন জায়গাটাতে হচ্ছে মানে কন্ট্রাকশনটা শুরু হয়? প্লাসেন্টাল সাইড। প্লাসেন্টাল সাইড কন্ট্রাকশন করে দেখেই পিপিএসটা হয় না। ঠিক আছে? আর ডিটেলস যাবো না, সেটা হচ্ছে নর্মালি একটা ইউটেরাসের লেন্থ নন প্রেগনেন্ট অবস্থায় 60 গ্রাম থাকবে এবং ডেলিভারির পরে মানে ফুল টার্মে এটা 1000 গ্রাম থাকে, এটুকু জানতে হবে। আর প্রিপেয়ার পিরিয়ডটা কখন? ফলোইং ডেলিভারি অফ দা প্লাসেন্টা ফিটাস প্লাসেন্টা, দ্যাট মিনস হচ্ছে ডেলিভারির পর থেকে শুরু করে 6 উইকস পর্যন্ত যেটা, সেটাকে প্রিপেরিয়াম বলা হয়ে থাকে। আচ্ছা, এই প্রিপেরিয়ামে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে মায়েদের লোকিয়াল ডিসচার্জ হচ্ছে, লোকিয়া হয়। এই লোকিয়াটা কি? লোকিয়াটা হচ্ছে ভ্যাজানাল ডিসচার্জ, যেটা হচ্ছে ইউটেরাস থেকে বিভিন্ন ব্লাড, তারপরে হচ্ছে মিউকাস, এগুলো সব মিলে আসছে, যেটা ফার্স্ট ফোর্থ নাইট পর্যন্ত, সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত বা 15 দিন পর্যন্ত একটা ডিসচার্জ হয়, এটাকে লোকিয়া বলে। কালারটা ডিপেন্ডস অন কালার, এটাকে 3 ভাগে ভাগ করা যায়, লোকিয়া রুব্রা, সেরোসা অ্যান্ড অ্যালবা। লোকিয়া রুব্রা 1 থেকে 4 দিন থাকবে, 5 থেকে 9 দিন হবে লোকিয়া সেরোসা, তারপর অ্যালবা হলো একদম পেল সাদা। প্রিপোরিয়ামের কেসে অবশ্যই লোকিয়া জানতে হবে। এখন কথা হচ্ছে অনেক সময় হচ্ছে এটা 3 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করতে পারে লোকিয়াটা। আচ্ছা, লোকিয়ার সুবিধা অসুবিধাটা কি? এটা তোমাকে একটা ক্লু দিচ্ছে। কিরকম ক্লু? যদি দেখো সাধারণত আমি বললাম কি 5 দিনের মধ্যে হচ্ছে ব্লাডটা কমে যায়,
বা 2 সপ্তাহের মধ্যে যে যে জিনিসগুলো বের হওয়ার কথা ছিল এগুলো হয়ে যায়, কিন্তু ধরুন তখন 3 সপ্তাহ মধ্যে তোমার সিভিয়ার ব্লিডিং শুরু হয়ে গেল বা লোকিয়াটা একদম প্রথম থেকে লাল হয়ে গেল, তাহলে বলতে হবে যে এখানে পারসিস্টেন্ট প্লাসেন্টার কোনো বিষ রয়ে গেছে কিনা। অথবা লোকিয়াটা একদম ফাউল স্মেলিং যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে পিপিআর সেপসিস ডেভেলপ করছে কিনা। সো লোকিয়ার দুইটা কাজ, যদি এটা দেখা যাচ্ছে যে পারসিস্টেন্টলি এটা রেড কালার থাকে, ইট গিভ আস ইনফরমেশন লাইক, যদি এটা দেখা যায় রেড থাকে, পারসিস্টেন্টলি রেড থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে হয় প্লাসেন্টাল টিস্যু রয়ে গেছে, আদারওয়াইজ থাকার কথা না। অথবা ফাউল স্মেলিং ডিশার্স, তাহলে সেটা হলো লোকিয়াল, কি বলবো আমরা, এটা হচ্ছে পিঁপড়া সেপসিস হয়েছে। ঠিক আছে, তো লোকিয়াটা ইম্পর্টেন্সটা এটাই। আচ্ছা, তোমাদের তো হলো ছেলে মেয়ে কেউই হচ্ছে তোমার হচ্ছে পিঁপড়ামে প্যাট চেক করতে পারবে না, সে অপশন নাই, কিন্তু অবশ্যই হচ্ছে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে তার ডে অনুযায়ী আজকে তার প্যাটটা কয়টা প্যাড ভিজেছে বা কত নাম্বার প্যাড ভিজেছে, প্যাড গুলো পুরোপুরি ভিজেছে গেছে কিনা, বা তার হচ্ছে কালারটা কিরকম, যে ব্লাডের কালারটা কিরকম, ডিসচার্জের কালারটা কিরকম। ধরো অবশ্যই জানতে হবে, কিন্তু যদি তুমি ভুলে যাও, মনে হলো যে না তুমি ভুলেই গেছো, কোনোভাবেই মনে নেই, তাহলে তোমাকে পরীক্ষার সময় আইডিয়া করেও বলতে হবে যে যদি এটা সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে থাকে তুমি বলবা যে ম্যাডাম এটা লুকিয়া রুবরা, থার্ড পোস্ট অপারেটিভ ডে ম্যাডাম এটা লুকিয়া রুবরা, ফোর্থ পোস্ট অপারেটিভ ডে ম্যাডাম লুকিয়া রুবরা। বা তারপরে হচ্ছে তুমি বলবা না, যে তখন তুমি আন্দাজ করে বলে দিবা, কিন্তু অবশ্যই কিন্তু লুকিয়াটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, একটা নর্মাল পিপিএম তো ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির পরে আমরা নর্মাল পিপিএমটাকে কিভাবে ম্যানেজ করি। যদি তার যে পেশেন্ট যদি ডেলিভারি হওয়ার পর, নর্মাল ডেলিভারিতে আমরা সবসময় বলি নর্মাল ডেলিভারিতে আমরা ক্যাথেটার করি না, ক্যাথেটার করি হচ্ছে টেম্পোরারি বেসিসে, যেটা হচ্ছে জাস্ট ব্লাডারটাকে ইভাকুয়েট করার জন্য। একটা প্লেন রাবার ক্যাথেটার দিয়ে থাকি, সেটা দিয়ে হচ্ছে ইভাকুয়েট করি ব্লাডারটাকে। আর যদি ফুল ব্লাডার থাকে তাহলে বেবি ডিসেন্ট ফিটাস ডিসেন্ট করতে পারে না। ঠিক আছে, তো তো নর্মাল পিপিএমে হচ্ছে আমরা একটা ডেলিভারি হওয়ার পর মা খুব এক্সস্টেড থাকে, সিজার বলো আর ইয়ে বলো যেটাই হোক, যদি নর্মাল ডেলিভারিতে মা খুব এক্সস্টেড থাকে এবং তখন তাকে আমরা ভালো খাবার খেতে দিব, তাকে হচ্ছে লিকুইড ডায়েট, নিউট্রিশিয়াস ডায়েট, এগুলো আমরা তখন থেকেই শুরু করবো ফলোইং ডেলিভারি। নর্মাল ডেলিভারিতে হচ্ছে ফলোইং ডেলিভারির পরেই কিন্তু আমরা খাবার দাবার শুরু করে দিতে পারি। ঠিক আছে, আর যদি সিজার সেকশন হয় তাহলে তাকে আমরা এনপিও রাখবো, এবং সিজার যা যা করতে হয় অ্যান্টিবায়োটিক দেয়া, বাউল সাউন্ড, তাহলে সিজারে কখন আমরা হচ্ছে পেশেন্টকে ওরাল করবো, যখন বাউল সাউন্ড আসবে। সিজারে আমরা কতদিন ক্যাথেটার রাখবো, সিজারে আমরা হচ্ছে সাধারণত বাউল সাউন্ড আসলে ক্যাথেটার অফ করে দেই, যদি কোনো ইন্ডিকেশন না থাকে। তাহলে কখন আমরা ক্যাথেটার বেশি দিন রাখতে পারি, যদি আমার ব্লাডার ইনজুরি হয়ে থাকে, অথবা আমার মনে হলো যে ব্লাডার খুব হিউজ অ্যাডহেশন থাকে, তখনও আমরা একটু ক্যাথেটার রেখে দিতে পারি। ঠিক আছে, অথবা যদি মনে হয় যেটা অবস্ট্রাক্টেড লিভার, তাহলে অবশ্যই আমাকে 2 সপ্তাহ ক্যাথেটার রাখতে হবে। ব্লাডার ইনজুরি করলে 2 সপ্তাহ রাখতে হবে, আর অবস্ট্রাক্টেড লিভার হলেও 2 সপ্তাহ রাখতে হবে। কি জন্য রাখতে হবে 2 সপ্তাহ? টু প্রিভেন্ট ভেসিকো ভেজানাল ফিস্টুলা। এই কথাটা কিন্তু আমি জিজ্ঞেস অবশ্যই করব যদি আমার কাছে পিপিএমএ কেস পরে, কতদিন ক্যাথেটার রাখবা, কখন কখন বেশি রাখতে হবে। বেশি রাখতে হবে যদি ইনজুরি হয়, অথবা অবস্ট্রাক্টেড লিভার হয়, অথবা হিউজ অ্যাডিশন, তোমার মনে হলো যে ব্লাডারটাকে তুমি অনেক বেশি মোবিলাইজ করতে হচ্ছে, তাহলে কেন রাখবা, অ্যাটনিসিটি যাতে ডেভেলপ না করে সেজন্য আমাকে হচ্ছে ক্যাথেটার রেখে দিতে হবে। এটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে সাধারণত আমরা ক্যাথেটার করি না, কিন্তু সিজার সেকশনে অনেকে করে অনেকে করে না। করার পক্ষে যুক্তি হলো যে বেড পেন ইউজ করাটা খুবই কঠিন একটা ব্যাপার, আর না করার পক্ষে যুক্তি হলো যে ক্যাথেটার করলে দেয়ার মে বি চান্স অফ ইনফেকশন, কিন্তু যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক কাভারেজে পেশেন্টকে রাখবো, সো আমরা ক্যাথেটারটা করতে পারি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে আমরা তাদেরকে ডায়েটটা নর্মাল দিয়ে দিব, সিজারের পরে হচ্ছে যখন বাউল সাউন্ড আসবে তখন আমরা তাকে ওরাল করবো, কিন্তু নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আমরা সাধারণত ডেলিভারি পরপরই আমরা তাকে খেতে দিই। আচ্ছা, তারপরে কি করতে হবে, কেয়ার অফ দা ব্লাডার বাউল, দ্যাট মিনস হচ্ছে কিরকম যে তাকে বলে দিতে হবে যাদের জন্য কনস্টিপেশন কখনো না হয়। ফ্রিকুয়েন্ট ইউরিনারি যদি হয়, যেমন ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে অবশ্যই সেটা নোটিস করতে হবে। আর কি করতে হবে, যদি তোমার এপিসিওটমি ওন্ড থাকে অবশ্যই সেটাকে কেয়ার করতে হবে। এখন নেক্সট কোয়েশ্চেন হলো,
এই বিষয়ে তুমি কিভাবে কেয়ার করবে? বলতে হবে যে প্রত্যেকবারে হচ্ছে ইউরিনেশন অথবা ডিফিকেশনের পরে হচ্ছে জায়গাটা ভালো করে টিস্যু দিয়ে ড্রাই করে আমরা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট লাগাই দিব, কারণ হচ্ছে আমরা তো ওরালি অবশ্যই অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সাথে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট দিব। আমি কি খুব ফাস্ট বলতেছি না আরো স্লো বলবো? ম্যাম একটু স্লো বলেন। স্লো বলবো, আচ্ছা। তাহলে এই বিষয়ে তুমি ওন কেয়ারের মধ্যে হলো আমি সবসময় পেশেন্টকে হচ্ছে প্রত্যেকবার বাওয়েল এবং ব্লাডার দ্যাট মিনস হচ্ছে ইউরিনেশন এবং ডেফিকেশনের পরে বলবো যে জায়গাটা ভালো করে ড্রাই করতে হবে, ড্রাই করার পর সেটা হচ্ছে ওয়েন্টমেন্ট দিতে হবে, অ্যান্টিসেপটিক একটা ওয়েন্টমেন্ট দিতে হবে। আর ওরালি অ্যান্টিবায়োটিক তো আমরা দিচ্ছি। এট দ্য সেম টাইম এটা অবশ্যই মনে রাখতে হবে তার যেন কনস্টিপেশন না হয়, কনস্টিপেশন হলে পেইন হবে, ঠিক আছে? আচ্ছা, আর যেটা হলো কিছুটা হচ্ছে ব্রেস্ট কেয়ার বা নিপল কেয়ারও করতে হবে। নিপল কেয়ার কেন করতে হবে? নিপলে অনেক কিছু হতে পারে, যেমন নিপলটা হচ্ছে অনেক সময় দেখা যায় নিপলটা ইনভার্টেড থাকে, ভিতরের দিকে দাবানো অবস্থায় থাকতে পারে। সো নিপলটাকে এলিভেট করতে হয়, এটা ম্যানুয়ালি এলিভেট করা যায়। তারপরে হচ্ছে তোমার সিরিঞ্জিং করে হচ্ছে এলিভেট করা যায়। 2 নম্বর হচ্ছে নিপলে ক্র্যাক হতে পারে, যেটা খুবই কম। পেশেন্ট বলে যে নিপলে ব্যথা হচ্ছে, বাচ্চাকে দুধ দিতে পারছি না, সো সেটাকে ক্র্যাকড নিপল বলে। তো ক্র্যাকড নিপলে যেটা চিকিৎসা সেটা হচ্ছে ক্র্যাক নিপলটা কেন হচ্ছে? ক্র্যাক নিপলটা হচ্ছে নিপলের সারফেস এপিথেলিয়ামটা লস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বাচ্চা যখন সাক করে তখন এটা ড্রাই হয়ে এরকম হতে পারে। তো বেস্ট মানে রিমেডি যেটা সেটা হচ্ছে যে ফলোইং ডেলিভারি মাকে আমরা বলতে পারি আপনি ডেলিভারির পর আপনার যে দুধটা আছে সেটা দিয়ে হচ্ছে নিপলটাকে ভিজিয়ে রাখতে পারেন, অথবা অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্টও আমরা তাকে দিতে পারি, ঠিক আছে? এছাড়া কি হতে পারে? ম্যাস্টাইটিস হতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হতে পারে, সেটা হচ্ছে অন্য ব্যাপার, ওইটা আমরা একটু পরে কথা বলতেছি। আচ্ছা, আর কি হচ্ছে ডায়েটের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেই নিউট্রিশিয়াস ডায়েট খেতে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে যখন কেউ প্রেগনেন্ট থাকে তখন স্বাভাবিক অবস্থায় যে ক্যালোরিটা সে নিত তার থেকে 300 কিলো ক্যালোরি খাবার সে বেশি নেবে, এত ক্যালোরি বেশি নেবে। আচ্ছা, 300। আর যখন ল্যাকটেটিং মাদার হবে অবশ্যই 700 ক্যালোরি সে বেশি ইনটেক করতে হবে। কেন? কারণ হচ্ছে বাচ্চা ব্রেস্ট ফিড করতেছে, এবং বাচ্চা ব্রেস্ট ফিড করালে মাকে অবশ্যই বেশি খাবার দিতে হবে, বেশি পরিমাণে হচ্ছে ফ্লুইড খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, মাছ মাংস এগুলো সব খেতে হবে, ঠিক আছে? অনেকেই করে কি যে না সেলাই জায়গাটা তাড়াতাড়ি শুকানোর জন্য হচ্ছে জাস্ট শুকনা খাবারটা দিচ্ছে, রুটি চা এগুলো, কিন্তু না, নিউট্রিশিয়াস ডায়েট অবশ্যই দরকার। তাহলে নর্মাল পিপিআর যদি হয় তাহলে তোমাকে বলতে হবে যে ফলোইং ডেলিভারিতে আমি তো হচ্ছে পেশেন্টকে ফোর্থ স্টেজ বলে তো আমাদের একটা কথা আছে আমরা জানি, তাই না? ফোর্থ স্টেজ হচ্ছে যেখানে মনিটর করা হয়, 2 আওয়ারলি মনিটর করা হয়, তাই তো? পালস, ব্লাড প্রেশার সেটা আমরা মনিটর করব। প্লাস হচ্ছে পরবর্তীতে মায়েকে এই এই উপদেশ দেবো, এই কেয়ার গুলা তাকে বলতে হবে। এবং ডিউরিং ডিসচার্জের সময় আমরা কি করি? পিপিরিয়ামের কেস হোক অথবা যে কোনো ভাবেই হোক, পিপিরিয়াম যে কোনো ভাবে হবে, ডিসচার্জ কিন্তু জিজ্ঞেস করা হয় পরীক্ষার হলে। কিরকম ডিসচার্জের সময় তুমি কি অ্যাডভাইস দিবা? সোজা কথা, প্রথমে তুমি চিন্তা করো ডায়েট, রেস্ট, মেডিকেশন, এই 3টা জিনিস মাথা থেকে সরাবা না। এই 3টাই কিন্তু মেইন। ডায়েট কি দিবা? নিউলি মানে হাইলি নিউট্রিশিয়াস ডায়েট দিব। তারপরে হচ্ছে, তাহলে এখন তোমাকে কথা হচ্ছে যে যে খেতে পারছে না তাকে তুমি হাইলি নিউট্রিশিয়াস ডায়েট কিভাবে দিবা? সোজা কথা, তখন কথা হবে যে যার কন্ডিশন ভালো না সে স্বাভাবিকভাবে যা খেত তার থেকে 1 মুঠো খাবার বেশি খাবে, সোজা কথা, এটাই হলো কথা। আচ্ছা, তাহলে ডায়েটটা নিউট্রিশিয়াস ডায়েট হতে হবে। রেস্টটা তাকে দিতে হবে, রাতে 8 ঘন্টা মা মিনিমাম ঘুমাতে হবে, দিনের বেলাও ঘুমাতে হবে। রেস্ট না দিলে হচ্ছে মায়ের প্রেশার বেড়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা। যাদের ডায়াবেটিস থাকে স্ট্রেসে তাদের ডায়াবেটিসটাও কন্ট্রোল হবে না। আর যাদের হাইপারটেনসিভ মাদার তাদের হচ্ছে প্রেশার বেড়ে যায়। তাহলে ডায়েট, রেস্ট, মেডিকেশন মিনস হচ্ছে যে মেডিসিন গুলো তুমি তাকে ডিসচার্জের সময় দিচ্ছ সেটা হচ্ছে মেডিকেশন। 1.5 মাস ইন্টারকোর্স, অ্যাভয়েডেন্স অফ ইন্টারকোর্স ফর 1.5 মান্থ, 1.5 মাস ইন্টারকোর্স করবে না। সিজারের ক্ষেত্রে 3 মাস ভারী কাজ করবে না। একই, এটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও বলি যে আমরা ভারী কাজ 3 মাস করবে না।
কেন ভারী কাজ 3 মাস করবে না? যদি কোন ধরনের ভারী কাজ? 1 কেজি পাতিলে ধরো 1 কেজি চালের রান্না, সেটা কি ভারী কাজ? না। কল চাপানো, তারপরে হচ্ছে তোমার ভারী ভারী বড় বড় পাতিল উঠানো, বড় বড় জিনিস কাঁচা, এগুলো করা যাবে না। এগুলো করলে কি হবে? দেয়ার ইজ চান্স অফ পরবর্তীতে প্রোল্যাপস হয়ে যেতে পারে, জেনিটাল প্রোল্যাপস হবে। কারণ জেনিটাল প্রোল্যাপস যখন তোমাদের জিজ্ঞেস করে তখন কিন্তু প্রিডিসপোজিং একটা ফ্যাক্টরের মধ্যে আছে, যে আর্লি হচ্ছে পিরিয়ড পিরিয়ডে যদি কেউ এক্সেস পরিশ্রম করে থাকে, হেভি ওয়েট লিফট করে থাকে, তখন প্রোল্যাপস হতে পারে। আচ্ছা, আর কি হবে? তাহলে একটা হচ্ছে ডায়েট, রেস্ট, মেডিকেশন। 2 নাম্বার হচ্ছে তোমাকে ইন্টারকোর্সটাকে অ্যাভয়েড করতে হবে। 3 নাম্বার হচ্ছে ভারী কাজ করবে না। 4 নাম্বার, এখন তুমি হচ্ছে রিগার্ডিং হচ্ছে আহ বাচ্চা নিয়ে আসো, বাচ্চাকে হচ্ছে ভ্যাকসিনেশন করতে হবে, এবং ভ্যাকসিনেশন ফর কোথা থেকে শুরু করতে হবে? 6 উইকস থেকে শুরু করতে হবে, এবং 6 মান্থ থেকে পেশেন্টকে কি করতে হবে? এটা হচ্ছে 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে। আমি সাধারণত যখন কোনো স্টুডেন্ট আটকে যায়, আমি সাধারণত যেটা করি, আমি চাই তো তোমরা পাশ করো, আমার তো উদ্দেশ্য একটাই, তোমরা পাশ করো। তোমরা রেজাল্ট খারাপ করো, আর রেজাল্ট খারাপ করে আমি তোমাকে আর কি শিখাইতে পারবো বলো? যা শেখার সেটা তো শেখানো হয়েছে। ও বাবা, কোথায় চলে গেল? এই আমাকে তো আমি দেখি না, কোথায় চাপ দিব? ম্যাম হচ্ছে মিটে আবার ঢুকেন ম্যাম। কোথায় ঢুকবো? আমি কি ঢুকতে পারি রে? দাঁড়া, ম্যাম দাঁড়াও রে বাবু, এটা পড়ে গেছে। ম্যাম এটা কি ল্যাপটপে না ট্যাবে ম্যাডাম? আচ্ছা, চাপে রে বাবা। ট্যাবে হইলে ম্যাম হচ্ছে ওই যে মাল্টিপল মোবাইল উইন্ডোজ। মোবাইল ঠিক আছে মোবাইল। ম্যাম, হুম, মোবাইল হইলে ম্যাম মোবাইলের এখন তো উপরে ঠিক আছে। ম্যাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি ম্যাম। ও তোমরা দেখতে পাচ্ছ? তাহলে জি সমস্যা নাই, ম্যাডাম, আমি জি খোঁজাখুঁজি ম্যাডাম। করলে পরে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে বলবো 6 মান্থ পর্যন্ত, এবং 1.5 মাসের থেকে টিকা দিতে বলবো। যখন তোমরা আটকে যাবে, আমি কিন্তু অন্তত এইটুকু জিজ্ঞেস করবো যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কি, 6 মাস পর্যন্ত কেন দিতে হবে, দিলে কি কি সুবিধা। আরেকটা হলো, আমি একটু কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিব। যখনই তুমি এই কথাটা বলবা যে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিব, তখনই আমি জিজ্ঞেস করবো কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস, ঠিক আছে, তুমি আমাকে বলো তো ল্যাকটেটিং মারা কি কি অ্যাডভাইসটা, তাদেরকে কি অ্যাডভাইস দিবে, এবং নন ল্যাকটেটিং। আমাদের পুরা কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে ওরাল পিল আছে। ওরাল পিলটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন, যেটা কম্বাইন্ড পিল, আর এটা হচ্ছে প্রজেস্ট্রন অনলি পিল। আর বাকি কিন্তু সবগুলোর মধ্যে আর কি আছে? কপারটির মধ্যে কিছুই নাই, কিন্তু আবার কপারটির মধ্যে আমরা আছে লেভোনর্জেস্ট্রন কন্টেনিং ইন্টারভিউন ডিভাইস আছে। আর বাকি যে প্রিপারেশন কি বলে এটাকে, ইমপ্ল্যান্ট, তারপরে হচ্ছে ইনজেকশন, এগুলো কি প্রজেস্ট্রন, তাই তো? যত প্রজেস্টেরন আছে এবং আইউডি মানে কপারটি প্লাস প্রজেস্ট্রন, এটা হচ্ছে ল্যাকটেটিং মাদারদের জন্য সেফ। তাহলে ল্যাকটেটিং মাদারকে কি দিব না? ল্যাকটেটিং মাদারকে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল সেটা দিব না। কেন দিব না? এস্ট্রোজেন মিল্কের কোয়ালিটিটাকে ডিটোরিয়েট করে, প্লাস এস্ট্রোজেন মিল্ক সিক্রেশনটাকে ডিপ্রেস করে দেয়, কমিয়ে দেয়। সো ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে আমি শুধুমাত্র ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড ওসিপি দিব না। আর নন ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল দিব না, আর বাকি সব দিব। কম্বাইন্ড দিব না, যে মা দুধ খাওয়ায় আর যে মা ব্রেস্টফিড করে না তাকে হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল দিব না। কারণ প্রজেস্টেরন অনলি পিলে অনেক খুবই স্বল্প মাত্রা প্রজেস্টেরন থাকে। আমরা জানি যে যদি কোনো মা একদম এক্সক্লুসিভ ব্রেস্টফিড করায়, তাহলে 98% হচ্ছে তার কি বলে কি এটাকে প্রোটেকশন হয়ে যায়। বাট এই যে রিমেইনিং 2%, এই 2%-এর জন্য এত ঝামেলা। সো প্রজেস্টেরন অনলি পিল আমি ল্যাকটেটিং মাদারকে দিব, মানে দিব, কিন্তু নন ল্যাকটেটিং মাদারকে দিব না, ঝামেলা শেষ এটা। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, তখন আরেকটা কথা জিজ্ঞেস করতে পারে, খুব ভালো যদি কেউ অ্যান্সার দাও, যে ঠিক আছে তুমি এখন তো হচ্ছে ডেলিভারির পরেই হচ্ছে কপারটি পরায় দেয়, তুমি এটা কতক্ষণের মধ্যে পরানো যায়? ডেলিভারি পরে সাধারণত 48 আওয়ার্স এর মধ্যে হচ্ছে আমরা ডেলিভারি সিজারের সময় করে দিতে পারি, এবং ডেলিভারির পরে 48 আওয়ার্স এর মধ্যে আমরা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা কপারটিটা পরাই দিতে পারি। ঠিক আছে, এতে যে সুবিধা হচ্ছে যে এই পেশেন্টটা আমার হাতছাড়া হলো না,
এবং এর ফিউচার হুটহাট করে প্রেগনেন্সিটা কমে গেল। এগুলো হচ্ছে সাইড কথা, ভালো পারলে আস্তে আস্তে এখান থেকে এখানে যাবে। আচ্ছা, আর নর্মাল কথা যেগুলো হচ্ছে, নর্মাল ডেলিভারি পরে কতদিন পরে ডিসচার্জ করবো, প্লিজ এইগুলা খুবই ইজি কোয়েশ্চেন, কিন্তু পারো না। কিরকম নর্মাল ডেলিভারি পরে তোমরা কতদিন পরে ছাড়বা? ম্যাডাম 7 দিন। 7 দিন? তাহলে ম্যাডাম 10 দিন পরে ছাড়বো, এটা কি হয় কখনো? যার বাচ্চা নর্মাল হয়ে গেছে, তাহলে মানুষের নর্মাল ডেলিভারি কেনই করবে যে তুমি 7 দিন 10 দিন যদি হাসপাতালে রাখো? নর্মাল ডেলিভারির পরে সাধারণত আমরা 24 আওয়ার্স পর্যন্ত হসপিটাল রাখি। অনেক সময় মায়েরা চলে যেতে চায়, কিন্তু আমরা ছাড়ি না। কেন ছাড়ি না? নেক্সট কোয়েশ্চেন হবে, কেন নর্মাল ডেলিভারি পরে তুমি 24 আওয়ার্স পর্যন্ত রাখবা? কেন তার আগে ছেড়ে দাও, 2 ঘন্টা পরে ছেড়ে দিতে পারো। তোমার কোয়েশ্চেন হবে যে ফার্স্ট 24 আওয়ার্স এর কমপ্লিকেশন যেমন পিপিএইচ এর চান্স খুব বেশি থাকে। সো অবশ্যই ভেজাইনাল ডেলিভারি পরে, নর্মাল ভেজাইনাল ডেলিভারি পরে আমরা 24 আওয়ার্স হসপিটালে পেশেন্টকে অবজারভেশনে রাখবো। তাহলে সিজার করলে কতদিন পরে? 3 to 5 days পরে আমরা ডিসচার্জ করে দেবো পেশেন্টকে। তারপরে কোয়েশ্চেন হলো, তাহলে পোস্টনেটাল ভিজিটে তোমার কাছে কখন আসবে? পোস্টনেটাল ভিজিটে তোমরা অনেক ঝামেলা করো। যেমন অনেকে নর্মাল ডেলিভারি পরে হচ্ছে 24 ঘন্টা পর, 48 ঘন্টা পর, 4 দিন পর। না, আমার এত ঝামেলার দরকার না। পোস্টনেটাল ভিজিট আমি দুইটার কথাই বলবো, 6 days 6 weeks শেষ। মানে যে নর্মাল ডেলিভারি করবে সে 6 ডেতে আসবে, আর যে সিজার হয়ে গেছে সে তো গেলই পোস্ট অপারেটিভ ডে, তাহলে তার আর আসার দরকার নেই, সে 6 weeks এর দিকে আসবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? ম্যাম হচ্ছে যে হচ্ছে ম্যাম ইয়ে করে নাই সে হচ্ছে 6, মানে এটা আবার ম্যাম একটু কনফিউশন। তোমাদের জিজ্ঞেস করা হয় পোস্টনেটাল ভিজিটে কখন আসবে। তোমরা একটু গরম করে দাও। তোমরা যেটা করো, অল্প হাফ মিনিট করলে হবে। আচ্ছা, তোমরা যেটা করো সেটা বলো কি যে নর্মাল ডেলিভারি পরে কখন ডিসচার্জ করবা। নর্মাল ডেলিভারি পরে আমরা 24 আওয়ার্স পরে ডিসচার্জ করে দিলাম। তাহলে পোস্টনেটাল ভিজিট আমরা দুইটাই বলবো, সেটা হচ্ছে 6 ডে 6 উইক, 6 দিনের দিন এবং 6 সপ্তাহ বা 1.5 মাস, যেটা 42 days যেটা। এখন যার ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়ে গেছে সে 6 ডেতে আসলো, আর 6 উইক্সে তো সে আসবে। বাট যার সিজার হয়েছে সে গেলই 6 পোস্ট অপারেটিভ ডেতে অথবা 5 পোস্ট অপারেটিভ ডেতে, তাহলে তো সে আর তখন আসবে না, তাই না? সে আসবে একেবারে 6 উইক্সে। ঠিক আছে, এবার বুঝতে পারছো? জি ম্যাডাম। এটা পোস্টনাটাল ভিজিটের মধ্যে তোমরা হচ্ছে অনেকগুলা ছোট 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 ছোট, যে বলতে পারো ভালো, আর যে বলতে পারবে না দুইটা কথা বললেই হবে, 6 ডে 6 উইক্স। আচ্ছা, এখন অবশ্য এটা তো গেল, এটা নর্মাল। নর্মাল পিপোরিয়াম। আচ্ছা, পিপোরিয়াম যে একটা জিনিস দেখতে হয়, পিপোরিয়ামের সময় অবশ্যই তোমাকে হচ্ছে সিম্ফাইসিও ফান্ডাল হাইটটাকে মেজার করতে হবে। এই সিম্ফাইসিও ফান্ডাল হাইটটা আমরা কোথা থেকে মেজার করি? সেটা হচ্ছে সিম্ফাইসিস পিভিস থেকে। দয়া করে পেটের উপর থেকে, আমি আসলে বুঝতেছি না, তোমাকে আমাকে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ না অল্প দেখতে পাচ্ছ? ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছি। আগের মতো ম্যাম দেখতে পাবেন। তাহলে আমি কেন দেখি না? ম্যাম আচ্ছা। আপনি হচ্ছে একটু ওই যে স্ক্রিনের উপর দেখেন ম্যাম, লাল বা নীল হয়ে আছে কিনা কোথাও, একবার উপরে যেখানে ক্লক আসে মানে সময় দেখেন। দাঁড়া রে বাবা, আমার তো চার্জও চলে গেছে। আমি খুবই দুঃখিত, যে কোনো সময় আমার চার্জ চলে যাবে, বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো। আচ্ছা, তাড়াতাড়ি পড়া ফেলি, যে কোনো সময় চলে যাবে। আচ্ছা, এখন যেটা হলো যে আমি এটা দেখাইতে পারতেছি না, এইভাবে দেখো। এই ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই ছবিটা, জি ম্যাম। আচ্ছা এই ছবিটা দেখো, এ তো ইউট্রাস নিচের দিকে না। ডেলিভারি পরে আমরা সিম্ফাইসিও ফান্ডাল হাইট সিম্ফাইসিস পিভিস থেকে উপর পর্যন্ত নিয়ে যাবো। আচ্ছা আমাকে বলো তো, তোমার ডেলিভারির পরে যে জাস্ট আফটার ডেলিভারি ইউট্রাইন হাইটটা কোথায় থাকবে? মানে ফান্ডাল হাইটটা কোন লেভেলে থাকবে?
at the level of umbilicus. জি ম্যাম। Following delivery, height of the uterus থাকবে হচ্ছে at the level of the umbilicus, ঠিক আছে? তুমি যখন জানোই যে ডেলিভারির পর লেভেল অফ আম্বিলিকাসে থাকে, তাহলে তুমি কেন জিপি স্ট্রানাম থেকে এরকম 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 করে নামতে থাকবো? তুমি জাস্ট অ্যাভাব দ্য আম্বিলিকাসের উপর হাতটাকে প্লেস করবো। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। জাস্ট হচ্ছে যদি আমি এটা বলি যে এটা হচ্ছে আম্বিলিকাস, এই ধরো এটা আম্বিলিকাস, হ্যাঁ, তাহলে এটা যদি আম্বিলিকাস হয় তাহলে আমি জানি এটা হচ্ছে যে এটা 20 উইকস লেভেলে থাকবে, দ্যাট মিনস হচ্ছে আম্বিলিকাল লেভেলে থাকবে। তাহলে আমি জাস্ট অ্যাবভ দ্য আম্বিলিকাসে আমি হাতটাকে প্লেস করবো। তোমরা করো কি উপর থেকে এরকম 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 করে আসবা না। কেন আসবা? তাতে করে কি এক্সামিনার ধারণাই হয়ে যায় যে তুমি জানো না কোন লেভেলে থাকে। ফলোইং ডেলিভারিতে আম্বিলিকাস লেভেলে যে ইউট্রাসটা থাকে। তারপরে এই যে ইনভলিউশন হচ্ছে, যে ইউট্রাসের সাইজটা আস্তে 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 ছোট হয়ে আসতেছে, এই ইউট্রাসের সাইজটা ছোট হচ্ছে কতটুকু? 1.25 সেন্টিমিটার করে ছোট হচ্ছে। প্রথম 24 ঘন্টায় কোনো ছোট হবে না। দ্যাট মিনস হচ্ছে যদি কালকে সকাল 8টায় কালকে রাত 10টায় ডেলিভারি হয়েছে, তাহলে আজকে সকাল 10টা, এখন কটা বাজে? 11:15 বা ধরো 10টায়, এই সময়টা 24 আওয়ার্স কিন্তু পার হয় না। তার মানে আজকে তোমার এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস দেবা বা সেম লেভেলে থাকবে, কিন্তু 24 আওয়ার্স পর পর এটা হচ্ছে 1.25 সেন্টিমিটার করে করে আস্তে আস্তে নামবে, এবং 2 সপ্তাহের মধ্যে কিন্তু এটা পেলভিক অর্গানের মধ্যে চলে যায়। যদি এই সাইজটা যদি না কমে তখন সেটাকে কি বলা হয়? সাব ইনভলিউশন। সাব ইনভলিউশন অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে এনিমিয়া, একটা ইনফেকশন, আরেকটা কজ হলো সিজারিয়ান সেকশন। তোমাকে যদি বলে যে কেন সাব ইনভলিউশন হচ্ছে, কেন ঠিক মতো এটা নামলো না, তুমি বলবা ম্যাডাম এটা হচ্ছে এমনও হতে পারে যে পেশেন্টের এনিমিয়া ছিল, সেই এনিমিয়ার জন্য এরকম হচ্ছে, অথবা যদি সিজার মানে পেশেন্টের সিজার আছে, সো এই পেশেন্টে হচ্ছে ইনভলিউশনটা একটু ডিলেড হচ্ছে। সবসময় যে সাব ইনভলিউশন প্যাথোলজিক্যাল কজের জন্য হবে তা কিন্তু না। নর্মাল সিজারের ক্ষেত্রেও হচ্ছে এটা সাব ইনভলিউশন হতে পারে। পিপোরিয়াম শেষ, পিপোরিয়াম নিয়ে আর কিছু কথা না। নেক্সট আসলে হচ্ছে তোমার অ্যাবনর্মাল পিপোরিয়াম। অ্যাবনর্মাল পিপোরিয়ামের মধ্যে হচ্ছে কি হতে পারে? পাইরেক্সিয়া, পিপোরিয়ার পাইরেক্সিয়া, তাই খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা পিপোরিয়ার পাইরেক্সিয়া। এবং পিপোরিয়ার পাইরেক্সিয়ার ডেফিনেশন প্রত্যেককেই জানতে হবে। পিপোরিয়ার পাইরেক্সিয়ার ডেফিনেশন ছাড়া পাস করার কথা চিন্তা করা উচিত না। পিপোরিয়ার ডেফিনেশন আমরা কি বলি? রাইজ অফ টেম্পারেচার 100.4 ডিগ্রি। তোমরা কি করো? রাইজ অফ টেম্পারেচার 100 ডিগ্রি, 104 ডিগ্রি, নো 100.4 ডিগ্রি অথবা 38 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আচ্ছা, কতটুকু? 2 সেপারেট অকেশন, মানে দুই ভাবে আলাদা ভাবে দেখতে হবে। 24 আওয়ার্স অ্যাপার্ট, 24 ঘন্টা অ্যাপার্টে। তারপরে কি দেখতে হবে? আর হচ্ছে এটা কতদিনের মধ্যে? উইদিন দা 10 ডেজ এর মধ্যে যদি থাকে সেটাকে আমরা পিপোরিয়াল পাইরেক্সিয়া বলা হয়ে থাকে। এই পিপোরিয়ামের অ্যাবনর্মাল পিপোরিয়ামের মধ্যে পিপোরিয়াল পাইরেক্সিয়া হতে পারে, পিপোরিয়াল ব্লু হতে পারে, পিপোরিয়াল হচ্ছে কি বলে এটাকে সাইকোসিস ডেভেলপ করতে পারে। কি ব্যাপার? একটু পরে আমি ক্লাস দিচ্ছি। পিপোরিয়াল সাইকোসিস ডেভেলপ করতে পারে, অনেকগুলা প্রবলেম হতে পারে, কিন্তু তার মধ্যে একটা অন্যতম অ্যাবনর্মালিটি হচ্ছে পিপোরিয়াল পাইরেক্সিয়া। তো পাইরেক্সিয়ার যখন ডেফিনেশন বলা হয়, বলার পর যখন তোমাকে কজ বলা হয়, মানে মা মনে হলো আকাশ থেকে একদম নিচে ধাপাস করে পড়ে গেছে এরকম অবস্থা। প্রথম থেকে শুরু করো না, প্রথম থেকে একদম মাথা আর কিছু আসে না, এবং এটা প্র্যাকটিক্যাল, বলতে পারো না। তুমি চিন্তা করো, প্রথম থেকে শুরু করো যে তোমার চেস্ট থেকে শুরু করো, লাংস ইনফেকশন হতে পারে, ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে, ম্যাস্টাইটিস হতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হতে পারে। তারপর নিচে যাও, পেটে কি হতে পারে? পেটের মধ্যে যদি সিজান সেকশন থাকে, সিজান সেকশন সিএস ওন্ড ইনফেকশন হতে পারে। নিচে যাও, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? পিপোরিয়াল সেপসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিপোরিয়াল সেপসিস মুখ দিয়ে কথা আনতেই হবে। গাইনিতে পরীক্ষা দিতে আসছো, পিপোরিয়াল সেপসিস সম্পর্কে জানবা না? পিপোরিয়াল সেপসিস, পিপোরিয়াল পাইরেক্সিয়া কজের মধ্যে যদি তুমি একটা কজও তোমাকে বলা হয় বলতে, তুমি বলবে পিপোরিয়াল সেপসিস। মনে রাখার জন্য কি? লাংস ইনফেকশন। আর কি? ব্রেস্টে যে ম্যাস্টাইটিস, তারপরে হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। সিজান সেকশন থাকলে ওন্ড ইনফেকশন। নিচের দিকে কি থাকলে? এক নম্বর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কারণ ক্যাথেটারের জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, পিপোরিয়াল সেপসিস হতে পারে, অথবা হচ্ছে এপিসিওটমি ওন্ড ইনফেকশনও হতে পারে। এছাড়া তারপর তুমি ম্যালেরিয়া বলতে পারো, তোমার হচ্ছে
আর যা যা জিনিসপত্র আসছে তোমাকে এটা বলতে হবে, কিন্তু প্রিপেয়ার সেপসিস কথা ছাড়া পাস করা যাবে না। প্রিপেয়ার সেপসিস কি? ইনফেকশন বা ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোইং ডেলিভারি ইজ কল্ড দ্য প্রিপেয়ার সেপসিস। সাধারণত কিরকম থাকে অত তো ডিটেলস জিজ্ঞেস করি না আমরা, সাধারণত তোমরা এটা জানো, পেশেন্টের হাই রাইজ টেম্পারেচার থাকবে, পা যদি এক্সামিন করো ফাউল স্মেলিং ডিসচার্জের কথা সে বলতে পারে, পেট ব্যথার কথা বলবে সে, ঠিক আছে, এটা পেশেন্ট বলবে। আর তুমি যদি এক্সামিন করতে যাও টেম্পারেচার বেশি পাবা, টেকিকার্ডিয়া পাবা, পার অ্যাবডোমেন যদি তুমি টাচ করো তাহলে দেখবে টেন্ডারনেস পাবা, আর পারভেজানালে ফাউল স্মেলিং লোকিয়াল ডিসচার্জ পাবা। বুঝছো কি বলছি বলো? ম্যাম হচ্ছে সিমটমস এর মধ্যে হচ্ছে ম্যাম রাইজ অফ টেম্পারেচার পাবো, দেন হচ্ছে ম্যাম লোয়ার অ্যাবডোমিনাল পেইন পাবো, আর হচ্ছে ম্যাম ফাউল সিমটম এটা পিবি। হবে না, এটা সাইন। সিমটম তো রোগী বলবে যে আমার জ্বর আসছে, তলপেটে ব্যথা, দুর্গন্ধযুক্ত স্রাব যায়, তুমি তো যেটা পাবা সেটা হচ্ছে সাইন। টেন্ডারনেস পাবা, ফাউল স্মেলিং, ভ্যাজানাল ডিসচার্জ। আচ্ছা তোমাকে জিজ্ঞেস করাবে, আচ্ছা বলো তো তুমি যে বললা যে প্রিপারেশন সেপসিস কিভাবে বুঝবা? তুমি বলবা ম্যাডাম টেম্পারেচার রাইজ, তখন উনি তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন মাস্টাইটিস হলেও তো টেম্পারেচার রাইজ হতে পারে, সিএস ওন ইনফেকশন হলেও টেম্পারেচার রাইজ হতে পারে, বা হচ্ছে ব্রেস্ট ইনফেকশনেও হতে পারে, লাংস ইনফেকশনেও হতে পারে। তোমার তখন একটাই কথা হচ্ছে ম্যাডাম পারভেজানাল ফাউল স্মেলিং ডিসচার্জ। ঠিক আছে, এবার বোঝা গেল? জি ম্যাডাম। পারভেজানাল ফাউল স্মেলিং ডিসচার্জ খুবই ইম্পর্টেন্ট, এটা ভোলা যাবে না। আচ্ছা নেক্সট যেটা হলো যে তাহলে তুমি কি করবে, একটা ধরো একটা কি কি ইনভেস্টিগেশন করা, ইন জেনারেল যে ইনভেস্টিগেশন তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি চিন্তা করে একটা ব্লাড নিলা, ব্লাডের মধ্যে কি করবো, ব্লাডে আমরা টিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করব, ব্লাড কালচার করব, তারপরে হচ্ছে ম্যালেরিয়া যদি সাসপেক্ট করি তাহলে ম্যালেরিয়ার জন্য থিক ব্লাড ফিল্ম করব, তারপরে ব্লাড সুগার দেখবো, অন্যান্য জিনিস দেখবো, এবং অবশ্যই হচ্ছে যেটা কোনোভাবেই ভোলা যাবে না, কোনোভাবেই না, সেটা হচ্ছে হাই ভেজাল সোয়াব ফর কালচার সেন্সিটিভিটি। এই কথাটা তুমি খাতাতে না লিখলে আমি 0 দিব, এটা যদি তুমি মুখে না বলো আমি ফেল করাই দেবো, সোজা কথা। দ্যাট মিনস হচ্ছে পিপিএল পাইরেক্সিয়া অবশ্যই তোমাকে হাই ভেজাল ব্লাড বললা, হাই ভেজাল সোয়াব ফর কালচার সেন্সিটিভ বলতেই হবে। তারপর তুমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ইউরিনারি করাও, তারপরে চেস্ট এক্সরে করাও, আলট্রাসোনো করে দেখো যে কোনো ইনকমপ্লিট মানে প্লাসেন্টা রয়ে গেছে কিনা, পুরোপুরি প্লাসেন্টাল টিস্যু রয়ে গেল কিনা, অথবা অন্য কোনো কিছু ফরেন বডি মানে কিছু রয়ে গেছে কিনা সেটা তুমি দেখো। আচ্ছা এটা হলো এটা। তাহলে হচ্ছে এখানে একটা হাইভার্সনাস ফর কালচার সেন্সিটিভিটি আরেকটা জায়গায় করতে হবে, সেটা কোথায়? সেপটিক অ্যাবর্শনে আমরা হাইভার্সনাস ফর কালচার সেন্সিটিভিটি করি, আর তার চেয়ে ইম্পর্টেন্ট ভোলা যাবে না প্রমে। তার মানে যদি তোমাকে আমি বলি আচ্ছা হাইভার্সনাস তুমি বললা প্রিপারেশন সেপসিসে করো, আর কোথায় করতে পারি আমরা? আমরা আর কোথায় করতে পারি? প্রমে করতে পারি। প্রমে হাইভার্সনাস সোয়াব ফর কালচার সেন্সিটিভিটি, যে কোন অর্গানিজম দিয়ে প্রমটা হলো বা কোন ইনফেকশনের জন্য প্রমটা হলো। প্রমের কজের মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে ইনফেকশন, ঠিক আছে। ব্লাড টেস্ট করলাম, তারপরে হচ্ছে পেশেন্টকে তুমি কি করো, করবো পেশেন্টকে আমি ভর্তি করবো, অ্যাডমিট করবো, যদি এটা খুবই মাইল্ড ভ্যারাইটি থাকে, মাইল্ড টাইপ থাকে। আচ্ছা কেউ যদি মনে করে যে যে তুমি কি সবসময় হসপিটালে ভর্তি করে কি প্রিপারেশন সেপসিস ট্রিট করতে হয় না, যদি মাইল্ড সিমটম থাকে জাস্ট অল্প একটু জ্বর আসতে, তাহলে আমরা আউটডোরে চিকিৎসা দিতে পারি। কিন্তু কারো যে চিল থাকে, রাইগার থাকে, একদম পেশেন্টের হচ্ছে শকে চলে যেতে থাকে বা আরো সিমটম থাকে, তাহলে অবশ্যই তাকে আমি অ্যাডমিশন করব। ফলোইং অ্যাডমিশন তাহলে আমি পেশেন্টকে কি করব, একটা হচ্ছে আইভি একটা ফ্লুইড দিব নিউট্রিশনটাকে মেনটেন করার জন্য, প্লাস যেটা করব তাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলার জন্য তোমরা অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, জেন্টামাইসিন এগুলো বলো, এগুলো না বলে তুমি সরাসরি সেফট্রিয়াক্সন, মেট্রোনিডাজলের কথা বলতে পারো। বুঝছো? এজিএম থেরাপি দিতে পারি আমরা, অথবা সরাসরি এখন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন কিন্তু পাওয়া যায় না, এমপিসিলিন পাওয়া যায় না, বুঝছো, খুবই কঠিন পাওয়া। তাহলে আমরা সেফট্রিয়াক্সন এবং মেট্রোনিডাজলের কথা বলবো। দেওয়ার পর আমরা ওই যে আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী ট্রিটমেন্ট দেবো। যদি দেখি যে ইউট্রাসে কিছু রিটার্ন প্লাসেন্টা রয়ে গেছে,
তাহলে আমরা সেটাকে এটা মানে কি বলবো, এটাকে ইভাকুয়েশন করে দেবো। দ্যাট মিনস হচ্ছে যে অনুযায়ী যে চিকিৎসা, যদি ব্রেস্ট অ্যাবসেস হয় তাহলে হচ্ছে কি সেটাকে ড্রেইন করে দিতে হবে, আর ম্যাস্টাইটিস থাকলে সেটা অ্যান্টিবায়োটিক কাজ করবে, লাং ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক কাজ করবে, ওন ইনফেকশন থাকলে ডেইলি ড্রেসিং করতে হবে, এবং যদি মনে হয় যে এটা স্টিচ দিতে হবে তাহলে সেকেন্ডারি সুচার দিতে হবে। এখন কখন আমি ওন ইনফেকশন থাকলে আমি কিভাবে ম্যানেজ করবো, তখন জিজ্ঞেস করা হবে ওন ইনফেকশন হয়ে গেল কিভাবে ম্যানেজ করবো। ওন ইনফেকশন হলে ম্যাডাম আমি ডেইলি ড্রেসিং করব, ড্রেসিং করে তারপরে যখন আমাকে হেলদি মনে হবে তখন আমি এটাকে স্টিচ দিয়ে দেবো, সেকেন্ডারি সুচার দিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন হবে সেকেন্ডারি তুমি কিভাবে বুঝলে এটা হেলদি। আমি এটা হেলদি বুঝবো কারণ যখন আমি গ্র্যানুলেশন টিস্যু দেখবো। গ্র্যানুলেশন টিস্যুটা কি, গ্র্যানুলেশন টিস্যুটা দেখতে পিঙ্কিশ কালার এবং এটা ব্লিডস অন টাচ, এটা হচ্ছে একটা আইডেন্টিফাইং পয়েন্ট ফর গ্র্যানুলেশন টিস্যু, সেটা হচ্ছে ব্লিডস অন টাচ। দেখবা যে ওন ইনফেকশনটা পাস টাস এগুলো সব সরে গেলে যখন তুমি বারবার ড্রেসিং করবা তখন একটা পিঙ্কিশ কালার আসবে এবং ধরলেই ব্লিডিং হবে। দ্যাট মিনস হচ্ছে এটা হলো হেলদি টিস্যু। এখন তুমি সুচার দিলে সেই সুচারটা থাকবে, এবং সাথে আর কি করতে হবে, পেশেন্টকে নিউট্রিশিয়াস ডায়েট খেতে হবে, মাছ মাংস ডিম দুধ যেগুলো আছে, ভিটামিন এ ডি সি প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে দিতে হবে। তারপরে হচ্ছে আর কি বলবো, সি কার্বোহাইড্রেট, তারপরে ভিটামিন এ ডি দুধ ডিম এগুলো খেতে দিব, তাহলে ওন ইনফেকশনের ম্যানেজমেন্টটাও কিন্তু চলে গেল। আর কি, আর কোনো ম্যানেজমেন্ট নেই। পিঁপড়ার সাইকোসিস, এটা যদি দেখে যায় পিঁপড়ার সাইকোসিস খুবই ভয়ঙ্কর একটা জিনিস। প্রথমে হয় পিঁপড়ার ব্লু, মানে পেশেন্ট ডেলিভারি পরে কিন্তু একটু হরমোনাল ইমব্যালেন্সের জন্য একটু মন খারাপ, দেখবো অনেক মা চুপ করে থাকে, ভালো লাগে না, মানে কোপ করতে পারে না আর কি। তারপর একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে পিঁপড়ার সাইকোসিস ডেভেলপ করে থাকে। পিঁপড়ার সাইকোসিস যদি হয় তখন কিন্তু ব্রেস্ট ফিডিং কন্ট্রা ইন্ডিকেটেড। তাহলে কন্ট্রা ইন্ডিকেশন অফ ব্রেস্ট ফিডিং কি, একটা হচ্ছে এইচপিভি, অ্যাক্টিভ ইনফেকশন যদি হার্পেস ভাইরাস যদি থাকে, আরেকটা কি হলো যে তোমার পিঁপড়ার সাইকোসিস, কারণ মা অনেক সময় দেখা যায় বেবি ছুঁড়ে ফেলে দেয় মেরে ফেলে, সো সো পিঁপড়ার সাইকোসিস আমরা ব্রেস্টফিড করতে দেই না। আর তো কিছু মনে আসতেছে না, এখন তোমরা আমাকে জিজ্ঞেস করো, বলো কি জানতে চাও, বা ভাইভাতে তোমরা তো এতদিন ধরে ভাইভা পরীক্ষা দিচ্ছ, বা কেসে যে ঝামেলায় পড়ছো, কি ঝামেলায় পড়ছো কিভাবে বলতে হবে আমি সেটা বলে দিই, বলো। কি শুনতে পাচ্ছ না? ম্যাম ম্যাডাম হচ্ছে নুরজাহান ভুঁইয়াতে যে কেসগুলো ফলো করতে বললেন ওইখানে তো মনে হয় একদম স্ট্রাকচার্ড কেস ওয়েতে মানে জিনিসগুলা সাজিয়ে দেওয়া নাই ম্যাডাম, নুরজাহান কোনটা? ভুঁইয়ার বই, ম্যাডামের বইয়ে। নুরজান দিয়া? জি ম্যাম, কেসগুলোতে ম্যাডামের বইটা ফলো করতে বললেন না, ওইটাতে মনে হয় ম্যাডাম মানে একদম স্ট্রাকচার্ড, যেরকম একটা কমপ্লিট হিস্ট্রি রূপে একটা ফরম্যাট দেওয়া থাকে এরকম ফরম্যাট আকারে মনে হয় দেওয়া নাই ম্যাডাম, অত মানে আরো ডিটেল। ওটা তো আসলে মেনলি যে এমবিবিএস লেভেলের বই তা কিন্তু না, এটা তো এফসিপিএস লেভেলে আমরা নিজেরা করছি, এফসিপিএস এম এস সব আগে ভবিষ্যতে করবো, ওইটা একটা তোমার আইডিয়া দেয়। এছাড়া তো আসলে তো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা যে লেখো সেগুলো কি কোনো লেখা হয়? ভাগ্য ভালো এবার তো খাতাগুলো সব আমি দেখছি, লেখার মধ্যে খাতার মধ্যে কাটা কুটি ডাটা নাটি, মানে কত যে কষ্ট হয় তোমাদের খাতায় লিখতে আল্লাহ জানে, মনে হয় যাহারে এত কষ্ট বাচ্চাদের, অত গুছানো নাই, কিন্তু তুমি ওইটা ফলো করতে পারো। তোমরা তো তোমাদের কি জানি একটা চটি বই আছে, কি জানি নাম ওই বইটা, জহির না? জহিরের বই তো হিস্ট্রি নাই ম্যাডাম। হ্যাঁ জহির বই থেকে হিস্ট্রি আছে। না ম্যাম। না 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 ম্যাডাম। নাই। আচ্ছা ওই এভাবে কেস তো আসলে তেমন কিছুই থাকে না, কয়টা কেস থাকে বলো, তোমরা তো জানো, আর এগুলো কেস তো প্রেজেন্টেশন হয়েছে সেটা না, এমনি ভাইবা বোর্ডে কিছুতে প্রবলেম হয়েছে বা পরীক্ষাতে দিয়ে যেতে অ্যান্সারে প্রবলেম হয়েছে, কোনোটা কি হয়েছে? ম্যাম লাইক আমার না একটা কোশ্চেন ম্যাম, বলো। সেটা হচ্ছে ম্যাম যে আমরা তো কখনোই ম্যাম মানে পিবি এক্সামিনেশন করি না ম্যাম। না তো সেই ক্ষেত্রে ম্যাম আমাদের তো যেসব জায়গায় ম্যাম পিবি মানে হিস্ট্রিতে পিবি ফাইন্ডিং গুলো আমরা লিখি বা হচ্ছে ম্যাম বলার সময় বলি ম্যাম, সেই ক্ষেত্রে ম্যাম তখন এক্সামিনার যদি কোশ্চেন করে ওইটা কিভাবে ফেস করবো, নাকি ম্যাম এটা মানে কখনোই ঝামেলা হবে না আর কি? তুমি কখনোই হচ্ছে পিভি ফাইন্ডিংস লিখবে না। আচ্ছা ম্যাডাম। তুমি খাতায় তুমি যে তুমি বলো পিভি নট ডান, শেষ। আমরা কিন্তু তোমাকে বলি না কেন তুমি পিভি করো বা তুমি পিভি করে কি পাইছো, এটা কিন্তু কোনো পরীক্ষক জিজ্ঞেস করে না তোমাকে। সার্ভাইকাল কার্সিনোমার কেস যদি থাকে ম্যাডাম, হুম, তাহলে তো ম্যাডাম
4টা কার্ডিনাল ফিচার পিভিতে ম্যান্ডেটরি ম্যাডাম। তুমি কি সেটা জানো না? এই যে তোমরা কিন্তু ক্লাস করো না, কারণ আমি কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের উপর পরশুদিন একটা ক্লাস নিয়েছি। তোমরা কি সেই ক্লাসটাতে ঢুকছিলা? না ম্যাম, ওইটাই তো জিজ্ঞেস করছে যে আরবো যদি করে যে তুমি কিভাবে বুঝলা যে বিটস অন টাচ না, বা আমি হার্ট। আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা তুমি আমাকে বলো, আমি তোমার অ্যান্সার দিচ্ছি। আমি যে পরশুদিন এক্সিসে তো তোমরা ক্লাস করো, করো না? ম্যাম ওইটাতে তো আমরা ওইভাবে সবাই অত ক্লাস করি না। কেন তুমি আমার আমার ইয়েটা কেন তুমি দেখলা না? তুমি জানো যে তোমার ম্যাডাম ক্লাস নিচ্ছে, তাহলে তুমি দেখে কেন নিব ওইটা? ম্যাম, আছে ওখানে, হ্যাঁ, ওখানে আছে, অবশ্যই তুমি দেখবা, দেখে নিব। দেখবা। কারণ হচ্ছে আমি, তুমি মনে করো না যে ওদের জন্যই আমি শুধু ক্লাস নেই। ওরা ক্লাস নিলে আমার কি, না নিলে কি, আমি সবাই কিছু না। আমি তো চিন্তা করি যে ওই পোর্শনের মধ্যে আমার স্টুডেন্টরাও আছে। অবশ্যই এটা দেখে নিবা। আচ্ছা, তুমি যেটা বললা, তোমাকে কখনোই কেউ বলবে না যে সার্ভাইকাল ক্যান্সারে তুমি পিভি না করে এই কথা বললা কেন। এটা হচ্ছে এমবিবিএস লেভেলে পিভি করা কন্ট্রা ইন্ডিকেটর, একদম নিষেধ। তুমি কিছুই বুঝবে না এবং তোমার দরকার নাই। তাহলে কার্ডিনাল ফিচার কি? কার্ডিনাল ফিচার একটা স্বতঃসিদ্ধ ভাবে, এটা একটা প্রুফ কেস হয়ে গেছে যে ফিক্স ফ্রায়াবল হার্ট ব্লিডস অন টাচ। কিন্তু তোমরা এটা বলতে পারো না, একটা দুইটা ওয়ার্ড বলে চুপ করে বসে থাকো। পরীক্ষা নিতে গেলে জানো মাথাটা খারাপ হয়ে যায়। মনে হয় যে আল্লাহ, আমি বোধহয় কি পড়াইলাম, নাহলে আমি পড়াইতে পারি না, আমার ডাক্তাররাই পড়াইতে পারে না, নাহলে আমার পোলাপান পারে না কেন। এটা হলো হার্ট ফিক্স ফ্রায়াবল ব্লিডস অন টাচ। এমবিবিএস লেভেলে কোনোদিনই তোমাকে পিভি ফাইন্ডিংস জিজ্ঞেস করবে না। তোমার হচ্ছে, আমি তো তোমাকে বললাম, ইভেন লোকিয়াল কালারটাও তুমি দেখতে হবে এমন কোনো ইন্ডিকেশন তোমার ম্যান্ডেটরি না। তুমি ছেলে মানুষ, কিভাবে লোকিয়াল কালার দেখবো? তোমাকে কি মহিলা প্যাড দেখতে দিবে? দিবে না। আর এত পরীক্ষার সময় এতটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকো, তখন কিভাবে মেয়েদের কথাও বলতেছে, সেই বা কিভাবে লোকিয়াল কালার দেখতে যাবে? সো পেশেন্ট আস্ক পেশেন্ট। অনেক সময় বিপিএম পেশেন্টদের হচ্ছে বাচ্চা দেয়া থাকে না, কিন্তু তোমাকে বাচ্চা সম্পর্কে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে আপনার বাচ্চাটা কি ছেলে না মেয়ে। আমি যেমন জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো বাচ্চাটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? কয় কেজি হয়েছিল? বাচ্চাটা কি ভালো আছে, আইসিইউতে ভর্তি, নাকি বাচ্চাটা উপরে কারো কাছে অ্যাটেন্ডেন্টের কাছে আছে? এগুলো করার উদ্দেশ্য হলো একটা কথা, যে তুমি ওই পেশেন্টকে জিজ্ঞেস করেছো কিনা যে তার বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা ছেলে মেয়ে কেমন আছে। দ্যাট মিনস হচ্ছে, যদি তুমি বলতে না পারো তাহলে বুঝতে হবে যে তুমি ওই প্রশ্নটা জিজ্ঞেস করো না। এইটা তোমার, এক্ষেত্রে তুমি ডিফল্টার। এখানে তুমি খুবই খারাপ কাজ করছো যে বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করো না। সে কেন ইম্পর্টেন্ট তুমি আমাকে বলো। বাচ্চাটা এনআইসিইউতে ভর্তি, তার মানে হচ্ছে তার ফিটাল ডিস্ট্রেস ছিল। আচ্ছা, 1 নাম্বার। বাচ্চাটা হচ্ছে মরে গেছে, মারা গেছে। বাচ্চা যদি মারা যায় তাহলে কি করতে হবে? মিল্ক সাপ্রেসিভ এজেন্ট দিতে হবে না মাকে? যখন তুমি বলবা যে ম্যাডাম বাচ্চাটা নাই, বাচ্চাটা হচ্ছে ডেলিভারির সময় মারা গেছে, স্টিল বার্থ অথবা আইইডি ছিল, নেক্সট আমি জিজ্ঞেস করবো তাহলে ও তো অনেক মিল্ক সিক্রেশন হবে। এখন তুমি কি করবা? তোমার অ্যান্সার হবে যে ম্যাডাম আমি মিল্ক সাপ্রেসিভ এজেন্ট দিব। মিল্ক সাপ্রেসিভ এজেন্টটা কি? এটা হচ্ছে ব্রোমার্গনটা, একটা নামই শিখো, ব্রোমার্গন। মনে থাকবে? জি ম্যাম। ব্রোমার্গন, ব্রোমোক্রিপ্টন। ব্রোমোক্রিপ্টিন বা ব্রোমার্গন। বলছে ম্যাডাম আমি ব্রোমার্গন ব্রোমোক্রিপ্টিন দিব। কতদিন দিব? 2 সপ্তাহ দিব বা 10 দিন দিব, শেষ। বোঝা গেল আমার কথা? জি ম্যাম। প্রত্যেকটা তো একটা থেকে একটা সিকোয়েন্স আসে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? যে কোনো টপিক থেকে বলো। ম্যাম ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন এখান থেকে কি ধরে একটু সংক্ষেপে বলেন। ম্যাল পজিশন আর ম্যাল প্রেজেন্টেশন শেষ হইলো না, না? আচ্ছা, ম্যাল পজিশন ম্যাল প্রেজেন্টেশন থেকে তেমন কিছু ধরে না। তোমাকে বেসিক জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বলো যে ডেলিভারির সময় নর্মাল পজিশন অফ দ্য হেড কি? তুমি কি বলো, বলো কি পজিশনটা কি থাকবে? রাইট অক্সিপিটো পোস্টেরিয়র। এই তো ভুলটা করলা, প্রথমেই তো তুমি ভুল সেফেল। করলা। সে তো বেসিকই জানো না। অক্সিপিটো পোস্টেরিয়র হলে মাথাটা এরকম করে বেরোবে। এমনি কেমনে বাচ্চা বেরোয়? হুম, তুমি তো আর সাঁতার কাটতেছো না। সুইমিং এ না হয় পিছন দিক দিয়ে উল্টা দিক দিয়ে সুইমিং করলা, তাই না? দ্যাট মিনস অক্সিপিটো অ্যান্টের। আচ্ছা, প্রেজেন্টেশন হচ্ছে যে কি কি থাকে, একটা হলো কেফালিক প্রেজেন্টেশন, তাই তো? কেফালিক প্রেজেন্টেশনটা। আর কি হলো? ভার্টেক্স প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন। তারপর আর কি আছে বলো? এটা হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন, ব্রাউ প্রেজেন্টেশন, ব্রাউ প্রেজেন্টেশন। আর কি আছে? লাই হচ্ছে ট্রান্সভার্স, লাইটা হচ্ছে ট্রান্সভার্স অবলিক লাইট, তাই তো?
একমাত্র ফেস মানে অক্সিপিটাল অ্যান্টেরিয়র, দ্যাট মিনস ভার্টেক্স প্রেজেন্টেশন ছাড়া, ভার্টেক্স কোনটা, ভার্টেক্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেটুকু দেখাচ্ছে, এই ভার্টেক্স প্রেজেন্টেশন ছাড়া সবগুলাই হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনের কথা বলবে না? এত যে ম্যাল প্রেজেন্টেশন বললাম, ভার্টেক্স প্রেজেন্টেশনটা হচ্ছে নর্মাল প্রেজেন্টেশন, আর বাকি যা আছে ফেস প্রেজেন্টেশন, ব্রাউ প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন, সবগুলাই হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন। জিজ্ঞেস করে ম্যাল প্রেজেন্টেশন কাকে বলা হয়, ম্যাল পজিশন কাকে বলা হয়। আর অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশনটা হচ্ছে নর্মাল পজিশন। অক্সিপিটো অ্যান্টেরিয়র মিন হচ্ছে, এটা যদি অক্সিপিটো হয় বাচ্চা সবসময় এরকম করে ফ্লেক্স অ্যাটিটিউডে বেরোয়, ফ্লেক্স অ্যাটিটিউডে বেরোয় এক্সটেনশন হয়, ফ্লেক্স অ্যাটিটিউডে বের হয়ে যখন ইন্ট্রোয়াইটাসটা ক্রস করবে তখন এটা এক্সটেনশন হবে, ঠিক আছে? মাথা এরকম করলে ডায়ামিটার কমে বাচ্চা বের হতে পারে। আর অক্সিপিটো পোস্টেরিয়র হলে এরকম এরকম হয়ে গেল, এরকম হলে অক্সিপিটো পোস্টেরিয়র হচ্ছে কমন ম্যাল পজিশন অফ দ্য হেড, হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন। অক্সিপিটটা তখন রাইট অর লেফট, যে সেটার পাশে যে হচ্ছে রিংটা সে এখানে থাকে। অক্সিপিটো পোস্টেরিয়রকে নর্মাল ডেলিভারি হতে পারে 90% ক্ষেত্রে 3/8 রোটেশন হয়ে নর্মাল ডেলিভারি হতে পারে। বাকি যে 10% সেটা হলো ঝামেলা করে, সেটা কি করে, সেটা সেই জায়গাতেই থাকতে পারে, নড়বে চড়বে